আমার ছেলের লাশ বুকে নিয়ে হাঁটতে হাঁটতে ও বাড়ির কাছাকাছি পৌঁছাতে দেখলাম পথে কয়েকটা ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। বাড়ির আঙিনায় ঢুকতে দেখলাম সেই লোকগুলোর লাশ যাদেরকে সকালে বাড়ির ভেতরে ঢুকতে দেখেছিলাম। লাশগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করলাম প্রত্যেকের হাতেই কিছু চুল, কাপড়ের টুকরো বা ব্যবহৃত চিরুনি। তার মানে এরা প্রত্যেকেই এখানে তাদের নিজস্ব কাউকে কালো জাদুর মাধ্যমে তাবিজ করতে এসেছিল। ওনার কালো জাদু করার রুমের সামনের দিকে যেতেই দেখলাম আমার শ্বশুর শাশুড়ির ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। এই সবগুলো হত্যাকাণ্ড কি আমার ছেলের হাতে ঘটেছে? সবার শরীরেই তো ছুরির আঘাত, তারা তাদের পাপের শাস্তি পেয়ে গেছে। তাদের তাদেরই রক্ত, তাদেরই বংশের উত্তরাধিকারী হাতে তাদের নৃশংস মৃত্যু হয়েছে। কিন্তু এসবের মূল হতো যে সে কোথায়? তার লাশ কেন দেখতে পাচ্ছি না? আমি নাঙ্গা রামদার হাতে নিয়ে তার খোঁজে রুমের ভিতরে ঢুকলাম। ঢুকতে দেখলাম সে একটা বাচ্চাকে সম্ভবত বলি দেওয়ার জন্য ছুরি উদ্যত করেছে। ঠিক তখনই পেছন থেকে তার পিঠে সজোরে রামদা দিয়ে কোপ দিলাম আমি। কোপ দেওয়ার সাথে সাথেই আমার দিকে ঘুরে দাঁড়ালো তার চেহারার কাঠিন্যতা ও চোখ দেখে আমি ভয় কেঁপে উঠলাম। লাল টকটকে হয়েছিল চোখ দুটো, কিন্তু আমায় দেখতেই চোখ দুটো স্বাভাবিক হয়ে গেল। তার চেহারার থেকেও কাঠিন্যতা দূর হয়ে গেল। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। তার হাতে তো এখন ওই ছুরিটা আছে, সে তো চাইলেই আমাকে পাল্টা আঘাত করতে পারে। কিন্তু আমি মুয়াজের লাশটা মাটিতে রেখে দৌড়ে ওই বাচ্চাটার কাছে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। বাচ্চাটার হুঁশ ফিরতেই ভীত সন্তুষ্ট হয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। এদিকে সে দেওয়ালের সাথে হেলান দিয়ে খুব কষ্টে বসে আছে। আমি তার দিকে তাকাতেই ইশারা করে তার কাছে যেতে বলল, আর আমিও কোনো উচ্চবাচ্য না করে তার সামনে গিয়ে বসলাম। সে স্মিত হেসে আমার গালে হাত রাখলো। কেন যেন আমার চোখ থেকে অবাধ্য জল গড়িয়ে পড়তে লাগলো। তাকে জিজ্ঞেস করলাম, কী দোষ ছিল আমার আর আমার বাচ্চার? কেন এভাবে আমারই হাতে আমার সন্তানকে মারতে হলো? তুমি ছাড়া অন্য কেউই যে আমাদেরকে থামাতে পারতো না, এই জঘন্য কর্মকাণ্ডগুলো শেষ করতে পারতো না। আমাদের দুজনের দুর্বলতাই তো তুমি। বিশ্বাস করো আমায়, আজ আমি সব বলবো তোমাকে, কারণ তোমার চোখে আমার প্রতি একটু ভালোবাসা দেখে মরতে চাই আমি। জানো, সেদিন যখন তোমার চোখে এক সমুদ্র ভালোবাসা দেখতে পাই, সেদিন থেকেই এসব শেষ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমায় ছাড়েনি, আমাকে মুক্তি দেয়নি, বরং নিজের শেকলে আরও বেশি আটকে দিয়েছে আমায়। আমার বাবা মাও আমাকে বোঝেনি। কী এমন চেয়েছিলাম আমি? শুধু তোমায় নিয়ে একটু সুখের সংসার করতে চেয়েছিলাম, তুমি, আমি আর আমাদের মুয়াজ। অথচ আজ দেখো, তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাকে একা ফেলে রেখে চলে যেতে হচ্ছে। আমি তো তোমাকে আমার বুকের মধ্যে আগলে রাখতে চেয়েছিলাম, তবে একটা ইচ্ছে কিন্তু আমার পূর্ণ হয়েছে। বলো তো কি তোমার মনে নেই? আরে পাগলি, তোর হাতেই তো মরতে চেয়েছিলাম আমি। চিৎকার করে কেঁদে উঠলাম আমি। কেন, কেন হলো এমন? যদি তুমি না চাইতে, তবে তোমাকে দিয়ে কেউ কি এ জঘন্য গুনাহের কাজ করাতে পারে বলো? আমার দাদা, তো আমার দাদা একজন বড় তান্ত্রিক ছিল। খারাপের চেয়েও খারাপ যদি কিছু থাকে, সেটা সে ছিল। সে নিজেকে অমর মনে করত। সে ভাবতো সে মরবে না, কিন্তু যখন সে অনেক বয়স্ক হয়ে গেল, তখন সে তার কাজ আমার বাবাকে দিতে চাইল। কিন্তু আমার বাবা তাকে খুবই ঘৃণা করত। তাই দাদা নিজের এই কাজ চালু রাখতে ছলচাতুরি করে আমার মধ্যে তার সেই পালিত জিনকে দিয়ে দেয়, যার মাধ্যমে সে খারাপ কাজগুলো করাতো। তখন আমার বয়স মাত্র 15 বছর। ভালো মন্দ বোঝারও তো জ্ঞান আমার মধ্যে ছিল না। তাই আমার দাদা তার নিজের কার্যসিদ্ধি করে নিয়েছিল। আর এসব কিছু না বোঝার ফলে ওই ওই জিন আমাকে কন্ট্রোল করতে শুরু করে দিল। আর আস্তে আস্তে সে আমাকে পুরো বশ করে ফেললো। যতদিন আমার বাবা মা সব বুঝলো, ততদিন আমি পুরোপুরি সেই জিনের বশে। আমার বাবা আমাদের এলাকার সব জায়গায় জমি বিক্রি করে তোমাদের এই এলাকায় চলে আসে। কিছুদিন আমি ভালো থাকি,
তারা মনে করে হয়তো তারা সফল হয়েছে, কিন্তু কিছুদিন পর থেকেই আবার সেই জিনের অত্যাচার শুরু হয়। সে আমাকে দিয়ে কুফরি করতে বাধ্য করে। এসবের মধ্যেই একদিন একটা কাজে আমি বাহিরে যাই। এক নদীর পাড়ে তোমায় দেখি, আর তোমায় দেখতেই তোমাকে পছন্দ করে ফেলি। সারাদিন তোমার চিন্তায় মগ্ন থাকতাম, তাই ওই জিনের বয়স কিছুটা কেটে গিয়েছিল। কিন্তু তখন আমি জানতে পারলাম যে তাহমিদ তোমাকে পছন্দ করে, আর তুমিও হয়তো কিছুটা পছন্দ করো। তখনই আমি জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলি, এই কুফরি কালামের প্রয়োগ করে ফেলি। তবে এই কাজের বুদ্ধিটা অন্য কেউ দিয়েছিল। জানো কে? তোমার বোন সেজতি। ও বুঝতে পেরেছিল যে আমি তোমাকে পছন্দ করি, আর ততদিনে তোমাদের পরিবারের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। ও আমাকে তোমার সম্পর্কে অনেক কিছু বলতো। একদিন কথায় কথায় আমি ওকে জিজ্ঞেস করি তাহমিদের সাথে তোমার সম্পর্কের কথা। তখনও আমায় বলে আমি আপনাকে হেল্প করব। আপনি একজন কবিরাজ বের করুন, যার মাধ্যমে আপনি তাহমিদকে তাবিজ করবেন, যাতে সে আপুকে ভুলে আমাকে পছন্দ করে। তাহলে খুব সহজে আপু আপনার হয়ে যাবে। তোমাকেই কেন, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক জুড়ে দিলেই তো হয়। না, আসলে তাহমিদকে আমি খুব ভালোবাসি, কিন্তু ওই তাহমিদ সুন্দরী মুনতাহাকে ভালোবাসে, আমাকে তো দেখেই না। ঠিক আছে, তোমার কথা মতো কাজ হয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে। মুনতাহার সাথে একবার আমার দেখা করিয়ে দিতে হবে। ঠিক আছে, কিন্তু আরেকটা বুদ্ধি মাথায় এসেছে। সেটা হলো, যখন নাকি আপনি মুনতাহার সাথে দেখা করবেন, তখন আমি আমার পরিবারের কাউকে এই দিকটায় নিয়ে আসব, আর আপনি মুনতাহার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। আর তাহলেই বাড়ির সবাই মনে করবে আপনার সাথে মুনতাহার সম্পর্ক আছে, আর বাকিটা আমি তাদের বুঝিয়ে দেব। তাহলে আপনাদের বিয়ে আর কেউ ঠেকাতে পারবে না। বাড়িতে ফিরে যখন আমি চিন্তা করতে থাকি যে কার মাধ্যমে তাহমিদকে তাবিজ করব, ঠিক তখনই মনে পড়ে, আর আমি তো এই কাজ করতে পারি। আর সবচেয়ে বড় ভুলটা আমি করেছি নিজের ইচ্ছায় কুফরি কালাম প্রয়োগ করে। তারপর আবারও সেই শয়তানের বশে চলে যায়। আর একবার নিজ ইচ্ছায় কুফরি কালাম প্রয়োগ করার কারণে ওই শয়তান আমার মধ্যে আরও অনেক কাজ করাতে শুরু করে দেয়। একজন হুজুর আমার বাবা মাকে বলে, কোনো ধার্মিক মেয়ের সাথে যদি আমার বিয়ে দেয়, তাহলে হতে পারে আমি এসব থেকে দূরে হয়ে যাব। তাই তারা তোমার সাথে আমার বিয়ে ঠিক করে। তোমার সাথে বিয়ের পর আবারও আমি শয়তান থেকে কিছুটা দূরে যাই। কিন্তু আমার বাবা মার মনেই যে একটা সময় লোভ এসে যাবে, আমি কল্পনাও করিনি। তাদের কাছে এক লোক আসে যে আমাকে দিয়ে কাউকে তাবিজ করাতে চায়। আমাকে দিয়ে কাজটা করানোর জন্য ওনাদের কাছে অনেক রিকোয়েস্ট করে। যখন তারা রাজি হচ্ছিল না, তখন ওই লোকটা নগদ 2 লাখ টাকা মা বাবার হাতে দেয়, আর বলে কাজ শেষ হলে আরও দেবে। তখন তারা টাকার লোভে পড়ে যায়। আর বিয়ের কিছুদিন পর যখন আমি হঠাৎ তোমার থেকে দূরে সরে যাই, এটাই কারণ ছিল। তারপর এভাবে আমার দিন চলতে থাকে। আমার বাবা মা একের পর এক কাজ আমাকে এনে দিতে থাকে, আর আমিও কাজ করতে বাধ্য হই। এদিকে বাবা মার লোভ, অন্যদিকে সেই শয়তান জিনের প্রকোপ। তারপর যখন আমার বাচ্চাটা হওয়ার কথা শুনি, ভেবেছি এখন আমার বাবা মা আমাকে ছেড়ে দেবে, কিন্তু ততদিনে আমি তাদের হাতে আরও ফেঁসে গিয়েছি। নিজেকে তাদের কাছ থেকে মুক্ত করার অনেক চেষ্টা করেছি, অনেক হাত পা ধরেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তোমাকে জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার ছেলেটা আমার পরিবারের পাপের ফল ভোগ করলো। আমি তাদের হাতে এক কথায় পুরোপুরি বন্দি হয়ে গিয়েছিলাম। সব ধরনের খারাপ কাজ তারা আমার মাধ্যমে করাতে থাকে। কত মানুষ এই পর্যন্ত আমার কারণে মারা গেছে, তার কোনো ঠিক নেই। কত মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, তারও হিসেব নেই। গ্রামের সবাই আমাদের এই কাজের ব্যাপারে জেনে যায়। তারপর যেদিন আমি বুঝতে পারলাম যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছ, তখন আমি তোমাকে সব জানানোর জন্যই চেষ্টায় থাকি। আমার বাবা মা তোমার বাহিরে যাওয়া বন্ধ করে দেয়, কিন্তু আমি চেয়েছিলাম তুমি যাতে সবটা জানো, তাই মোবাইল কিনে দেই তোমাকে, যাতে তোমার বাড়ির লোক তোমাকে সব জানায়। কিন্তু তারাও যখন তোমায় কিছু জানালো না, তখন মহিলা কণ্ঠ করে রুমের মধ্যে সারা রাত ধরে চিৎকার করলাম আমি, যাতে তোমার কৌতূহল হয়। তারপর যেদিন তুমি বাড়ি ফাঁকা পেয়ে দেওয়ালটা ফুটো করলে, সেদিন ইচ্ছা করে পুরো বাড়ি ফাঁকা করে রেখে গিয়েছিলাম তোমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু আমি ভাবিনি যে সেদিন তোমার ওইসব দেখতে হবে। আমার শক্তি বর্ষণের
বর-ধনের জন্য আমাকে দিয়ে একটা মহিলাকে ধর্ষণ করায়। তারপরও তাদের বিরোধিতা করার চেষ্টা করলাম। আর আর যার শাস্তির স্বরূপ আজ আমার ছেলের মৃত্যু। এতগুলো মানুষের মৃত্যু। অবশ্য এই শয়তানগুলো মরে ভালোই হয়েছে। কেননা তারা প্রত্যেকেই তাদের আপন কারো ক্ষতির জন্য এসেছিল। ওর চোখের বাঁধ ভাঙা জল ওর কথার সত্যতার প্রমাণ দিচ্ছিল। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, তোমাদের পাপের রাজ্য আমার ছেলের মৃত্যু দিয়েই কেন শেষ করলে তোমরা? আমি কিছুতেই ওর মৃত্যু চাইনি। আবার এটাও ঠিক যে মুয়াজ আমার রক্ত ছিল, তাই ওর মৃত্যু না হলে এই পাপের রাজ্য কখনোই শেষ হতো না। আজ যখন এই কাজগুলো করতে মা বাবাকে অস্বীকৃতি জানাই, তখন ওই জিন রাগের বশবর্তী হয়ে আমাদের ছেলেকে বশ করতে চায়। কিন্তু কেন যেন তার চেষ্টায় উল্টোটা হয়। মুয়াজ ঘর থেকে এখানে এসে রামদা হাতে তুলে নিয়ে সবাইকে কোপাতে থাকে। তাকে ফেরানোর মতো শক্তি আমাদের কারো কাছে ছিল না। তখন ওই জিন আবার আমাকে বশ করে অন্য একটি বাচ্চার বলি চায়, যাতে মুয়াজকেও কন্ট্রোল করতে পারে। এর মাঝেই তুমি পাপের রাজ্য ভেঙে দিলে। ওই জিন একমাত্র আমার বংশধরের উপরই কর্তৃত্ব চালাতে পারবে, অন্য কারো ওপর নয়। ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, কারণ শরীর থেকে অনেকটা রক্ত বের হয়ে গেছে। না, ও বাঁচার জন্য ছটফট করছে না, আর আমি ওকে বাঁচাতে চাইছি। আমার পুরো দুনিয়াটাই থমকে গেছে। আচ্ছা, ওই জিনকে কোনোভাবেই কি হারানো যাবে না? এখন আর ওই জিনকে বসে এনে আটকে রাখা বা মেরে ফেলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি পাপী। আমার মৃত্যু এর চেয়েও নিকৃষ্টভাবে হওয়া উচিত ছিল, কারণ যারা কুফরি কালামের আরাধনা করে বা কুফরি কালামের সাহায্য নেয়, তারা কোনোভাবেই আর মুসলমান হিসেবে গণ্য হয় না। তারা মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। আল্লাহ তাআলার কিতাবকে যে অসম্মান করে সে জাহান্নামী। হঠাৎ ও একটা চিৎকার করে উঠল। আমি ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। ওর মৃত্যুই এই দুনিয়ার জন্য কল্যাণকর, কারণ ও বেঁচে থাকলে ওই পাপের রাজ্য আবারও কোনো না কোনোভাবে কায়েম হয়ে যাবে। ও আমার চোখে পানি দেখে অনেক কষ্টে বলল, তোমার কি কষ্ট হচ্ছে? আসো, আমার বুকে মাথা রাখো, দেখবে কষ্ট কমে যাবে। আমি ওর কথা মতো ওর বুকের মধ্যে মাথা দিয়ে ওর কাছে বসে বললাম, জানো, তোমাকে ও বাড়িতে আমি কেন যেতে দিতাম না? কারণ আমার কাছে মনে হতো তোমার বাবা মা তোমায় ঠিক অতটা ভালোবাসে না যতটা নিজের সন্তানকে ভালোবাসা উচিত। অনেক অনুসন্ধানের পর জানতে পারলাম তোমাকে ভালো না বাসার কারণ হলো তোমার সাথে তোমার জন্মজ একটা ভাইয়ের জন্ম হয়েছিল। জন্মের পর থেকে ও খুব অপুষ্ট ছিল, অসুস্থ থাকতো, আর তুমি সুস্থ ছিলে আর খুব মোটাসোটা ছিলে। এমনিতেই তোমাদের বংশের একটি কুসংস্কার ছিল যে প্রথম মেয়ে হলে তাকে অলক্ষ্মী বলে। প্রথম মেয়ে হলে নাকি কোনোদিন সেই সংসারে উন্নতি হয় না। কিছুদিন পর তোমার ভাইটা মারা যায়। তারা ওর মৃত্যুর জন্য মনে মনে তোমাকেই দোষী ভাবে। তারপর তোমার আর কোনো ভাই হয়নি, বোনই হয়। এমনকি এর জন্য তোমাকে দায়ী মনে করে। একদিন তুমি বুঝবে আমার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি। মুনতাহা, তাহমিদের হয়তো এখনো বিয়েটা হয়নি। তুমি সবাইকে সব সত্যিটা বলে দাও আর তাহমিদকে বিয়ে করে নিও। মুনতাহা, এই মুনতাহা, কি হয়েছে তোমার? হয়তো ওর চোখের সামনে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। এরপর কি হয় আমার আর মনে নেই। আমার জ্ঞান ফেরার পর চোখ খুলতেই দেখলাম আমার পাশে পুলিশ বসা। হসপিটালে আছি সম্ভবত। আমাকে তাকাতে দেখে পুলিশ আমার শরীরের অবস্থা জিজ্ঞেস করলো। আমি খুব কষ্টে জিজ্ঞেস করলাম, ও কোথায়? আপনি কি আপনার স্বামীর কথা বলছেন? হ্যাঁ, আমার বাচ্চা, আমার স্বামী, ওরা কোথায়? আপনার বাচ্চা মারা গিয়েছে, আর আপনার স্বামীর ঘরে আপনার স্বামীর লাশ, এবং আপনাকে তার বুকের উপর অসুস্থ অবস্থায় পাই। তারপর হসপিটালে ভর্তি করি। আজ 3 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। আপনার বাচ্চাকে নাকি আপনি নিজেই হত্যা করেছেন, এটা কি সত্য? তখনই আমার মনে পড়ে গেল সব কিছু। চিৎকার করে কেঁদে উঠলাম। পুলিশকে বললাম, আমাকে জেলে নিয়ে যান, আমি নিজের স্বামী সন্তানের হত্যাকারী। না, আপনি হত্যাকারী নন। আপনি তো নিজের সন্তানের বলিদান দিয়েছেন শুধুমাত্র মানুষগুলোকে বাঁচানোর জন্য। আপনি কি করে হত্যাকারী হতে পারেন? আর রইল কথা আপনার স্বামীর, আপনার স্বামীকে আপনি হত্যা করেননি, উনি নিজে আত্মহত্যা করেছে। ওই রুম থেকে পাওয়া সবকটা ছুরির মধ্যেই আপনার স্বামীর হাতের ছাপ ছিল, কোনোটাতেই আপনার হাতের ছাপ ছিল না। আর তাছাড়া আপনার নামে থানায় কোনো মামলা হয়নি, আর মামলা করার মতো কেউ বেঁচেও নেই। শুধু শুধু আপনাকে কেন জেলে নিয়ে যাব? আর আপনার স্বামীকে
আপনি হত্যা করেছেন এ কথাটা ভুলে যান। ভুলেও কখনো আপনার মুখ দিয়ে এ কথা যেন বের না হয় যে আপনার স্বামীকে আপনি হত্যা করেছেন। সবাই জানে সে নিজে আত্মহত্যা করেছিল, আর ওর লাশের কোনো পোস্টমর্টমও হয়নি। এছাড়া ভয়ে ভয়ে কেউ ওর লাশ ভালো মতো দেখেনি, তাই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। আপনি যদি আত্মসমর্পণ করে নেন, তখন আপনাকে গ্রেফতার করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। আর আমি কখনোই চাই না আপনার জীবনটা আবার অন্ধকারে তলিয়ে যাক। আপনি কেন আমাকে বাঁচাচ্ছেন? এটা আপনার কি স্বার্থ? আপনার স্বামীকে আপনি না মারলে আমি কোনোদিন মেরে ফেলতাম। আমার সাজানো সংসার ভেঙে ফেলেছে ওই শয়তানটা। ওর কারণে সেদিন ২১ জন মারা গেছে। এদের প্রত্যেকেই কালো জাদুর মাধ্যমে তাদের আপন কাউকে তাবিজ করতে এসেছিল। আমি জানি, যা কোনোদিনও বিশ্বাস করতাম না তার নিজের সাথে ঘটার পর আজ আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। ভালো থাকবেন, আর পারলে এই শহর ছেড়ে চলে যান, কারণ এই অঞ্চলের মানুষ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে। হয়তো তারা কোনো সময় আপনাকে খারাপ প্রমাণ করতে চাইবে। এরপর প্রায় ৫ মাস উন্মাদের মতো অন্ধকার ঘরের মধ্যে পড়েছিলাম। এর মাঝে সেদিনের আটকে যাওয়া বিয়েটাও হয়ে গিয়েছিল। সবাই যার যার মতো সুখেই ছিল, শুধু আমি এভাবে পড়ে থেকে থেকে ধুকে ধুকে প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করছিলাম। একদিন সিদ্ধান্ত নিলাম এই দেশেই থাকবো না। বাবা মাকে জানাতেই তারা সাফ মানা করে দিল। বিদেশে গেলে নাকি কোনো মেয়েই আর পবিত্র থাকে না। আমিও জেদ ছাড়িনি। পরে তাদেরকে বলি আমি বিদেশ গিয়ে কাজ করে টাকা পাঠাবো, আর অবশ্যই হালাল পথে থাকবো। টাকা পাঠানোর কথা বলায় হয়তো তারা রাজি হলো। তারপর সেই যে গেলাম, আর ১০ বছর পর আবার এই অভিশপ্ত মাটিতে ফিরে এলাম। অনেক চিৎকার করে চেঁচামেচিতে অতীত থেকে বর্তমানে ফিরে এলাম। চারদিকে অন্ধকার নেমে এসেছে। আমার সামনে টর্চ লাইট হতে বাবা, সে জ্যোতি, তাহমিদ ও গ্রামের কয়েকজন দাঁড়ানো। কি রে, এখানে কি করছিস তুই? তোকে এত জায়গায় খুঁজছি। সেই সকালে নাকি না খেয়ে বেরিয়েছিস। ভাগ্যিস তাহমিদ বলল তুই এখানে। বাবা, তোর বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি আপু? বিকেলের পর এই দিকটায় কেউ আসে না, আর তুই এই ভর সন্ধ্যা পর্যন্ত এখানে বসে আছিস। আর তাহমিদ কি করে জানলো যে তুই এখানে আছিস? সে যদি এখানে আসার রাস্তাটা ওই চিনি দিয়েছিল তাই। আমি, আরে সকালে ওকে দেখলাম রাস্তায় পায়চারি করছে, ভাবলাম ও কিছু খুঁজছে কিনা, তাই জানতে চাইলে ও দিঘির পাড়ের রাস্তা জানতে চেয়েছিল, তাই আমিও দেখিয়ে দিয়েছিলাম। তারপর তো আমি একটা কাজে জেলায় গিয়েছিলাম, আর আসতেই দেখলাম সবাই ওকে খুঁজছো, তাই ভাবলাম হয়তো দিঘির পাড়ে এখনো বসে আছে কিনা। তাহমিদ তাহমিদের গুছিয়ে বলা মিথ্যা কথাগুলো শুনে খুব হাসি পেল। তারপর বাড়ি পৌঁছে যাওয়ার পর মা কাচারি ঘরে যেতে বলল। কাচারি ঘরে গিয়ে দেখলাম সবাই বসা, মনে হয় কোনো মিটিং হবে। কার বিষয়ে মিটিং হবে? আমার, নাকি আবার আমার পরিবারের নতুন কোনো ধোঁকা আমার সামনে আসবে? জীবন যে আসলে কত নাটকীয় হয় তা হয়তো আজকের মিটিং না হলে আমি বুঝতেই পারতাম না। আমার বাবা মা আসলে আমার থেকে আর কি কি আশা করেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার একজন বাঙালি রুমমেট ছিল দুবাইতে। উনি আমাকে প্রায়ই বলতেন সব বাবা মাই যে সন্তানের জন্য জীবন দিয়ে দেবে বা ত্যাগ স্বীকার করবে তা কিন্তু নয়। দুনিয়াতে এমন বাবা মাও আছেন যারা তাদের সন্তানকে টাকা আয়ের মেশিন মনে করেন। কিছু মা আছেন তার ছেলের বউ তার ছেলের টাকায় কেন খায়, কেন জামা কাপড় কিনে, বা কেন ছেলে তার সন্তানের পেছনে কেন টাকা খরচ করে তাতেও হিংসা করে। সবাই এমন হয় না, তা 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 না, তবে কিছু মায়েরা তার নারী ছেঁড়া সন্তানের খারাপ কামনাও করে ফেলে অনেক সময়। এমন কিছু মা আছেন যারা তার সব সন্তানদের এক চোখে দেখেন না, ভালোবাসা বন্টনে ইনসাফ করেন না। ছেলেকে মাথায় তুলে রাখে, আর মেয়েকে দেখলেই যেন তার মেজাজ খারাপ হয়ে যায়। বড় মেয়ে চোখের মনি তো ছোট মেয়ে ময়লার খনি, অথবা বড় মেয়েকে অবহেলা করে আর ছোট মেয়েকে কলেজের ভেতর ঢুকিয়ে রাখে। তোমার বাবা মাও হয়তো ওই কিছু মা বাবার মতো, তাই তোমার ভাগ্যে ভালোবাসা কম, অবহেলা বেশি জুটেছে। কাচারি ঘরে তখন ফ্যামিলির সবাই বসা ছিল। আমিও গিয়ে বসলাম। মা বলল, দেখো মা, তুমি একজন মেয়ে, 10 বছর তো বিদেশে থাকলে, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। তুমিও তো তোমার বোনদের মতো সুন্দর সংসার করার স্বপ্ন দেখো। তাই বলছিলাম যে এবার আর যাওয়ার দরকার নেই। আমরা তোমাকে বিয়ে দিব, তোমাকে সুখী দেখে মরতে চাই। আমাদের বয়স হচ্ছে, কখন মরে যাই। তোমাকে এই অবস্থায় রেখে মরেও শান্তি পাবো না।
বাংলাদেশে থাকার কোনো ইচ্ছাই আমার নেই। আর ওটা বাংলাদেশ নয়, দুবাই। ওখানে চাকরি ছেড়ে চলে আসার অনেক নিয়মকানুন আছে। এমনিতেই আমি যে কদিন ছুটিতে থাকবো সে কদিন ওনারা সাময়িকভাবে অন্য মানুষ নিয়েছেন। হুট করে তাদের মানা করলে পার্মানেন্ট লোক খুঁজতে তাদের সময় লাগবে। আরে লোক ওনাদের খুঁজতে হবে কেন? তুমি ঠিক করে দিবে লোক, তাহলে তো আর তাদের কোনো সমস্যাই হবে না। তোমার চাকরি তুমি আরেকজনকে দিচ্ছ, এটা নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা না। তাদেরকে বলবে তুমি যোগ্য লোককে খুঁজে দেবে। তোমাদের কথার মানে আমি বুঝতেছি না। লোক আমি কোথায় পাবো? আর তাছাড়া এই এলাকায় আমি কিছুতেই থাকতে চাই না। আরে মাইমুনার জামাই শিক্ষিত ছেলে। ও তোর ওই চাকরি তোর চেয়ে সুন্দরভাবে করতে পারে। ও ডুবাইয়ের ভাষাও শিখে ফেলেছে। আর বাকি রইল তোর এই এলাকায় থাকার কথা। তোর জন্য আমি যে ছেলে ঠিক করেছি ওই ছেলে ঢাকার স্থানীয়। আর ঢাকার বাড়িটা কমপ্লিট হলে আমরা তো ঢাকায় চলে যাব সবাই। আমরাও তো এই এলাকায় থাকবো না। ঢাকার বাড়ি মানে? তখনই বাবা মাকে চোখ দিয়ে কি যেন ইশারা করলো। আর বাবা বলল, আরে ওই ছেলে নিজের বাড়ি করছে, তাই তোর মা তোর সাথে ইয়ার্কি করে বলল যে ও বাড়িতে গিয়ে থাকবে মাঝে মাঝে। ও, তার মানে আমাকে বাংলাদেশে আনার এটাই কারণ? তোমরা তো তোমরা তো আমার সুখের জন্য যেই প্ল্যান করেছো, আমার চাকরি কে করবে, আমাকে কোন ছেলের সাথে বিয়ে দেবে, সবই তো ঠিক করে ফেলেছো। এমনকি মাইমুনার জামাইকে দুবাইয়ের ভাষাও শিখিয়ে ফেলেছো। তোমরা এতটা শিওর কিভাবে হলে যে আমি চাকরি ছেড়ে দেব, বিয়েও করে নেব? আমার শ্বশুরবাড়ি তোমরা বেড়াতেও যাবে? তোমাকে জন্ম দিয়েছি, খাইয়ে পরিয়ে লায়ক বানিয়েছি, নিজের জমি বিক্রি করে তোমাকে বিদেশ পাঠিয়েছি। আর এখন যখন তোমার ভালোর জন্য সিদ্ধান্ত নিচ্ছি তখন তুমি উল্টো প্রশ্ন করছো। এক হাত জমি কেনার ক্ষমতাও তো নেই। বাবা, তোমার বয়স হয়েছে, এখন কথাবার্তা একটু ভেবে বলা উচিত। মরার পর হিসেব দিতে হবে তো। তোমার এত বড় সাহস হয়ে গেছে, তুমি আমাকে বড় কথা বলো। বিদেশকে বেয়াদবি শিখে ফেলেছো দেখছি। দুটো পয়সা কামাই করে চোখ ফুটে গেছে তোমার। মনে রেখো, আমি তোমার বাবা। আমি তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল। তুমি বিদেশে তোমার মালিকের সাথে আজই কথা বলে সব ঠিকঠাক করে রাখবে। এসেছো তো খালি হাতে, দুটো জিনিস কারোর জন্য নিয়ে আসতে পারোনি, আবার বড় বড় কথা বলো। আর যে ছেলের সাথে আমি বিয়ে ঠিক করেছি সেই ছেলেকেই তুমি বিয়ে করবে। আমি তোমাকে বিয়ে দিয়েই ছাড়বো। আর তাছাড়া মাইমুনার শ্বশুরের কাছে আমি কথা দিয়েছি যে তাদের ছেলেকে বিদেশ পাঠাবো। আমি কিছুতেই আমার ওয়াদা ভঙ্গ করব না। আর কাল ছেলে তোমাকে দেখতে আসবে। সে তোমার ছবি দেখে তোমাকে পছন্দ করেছে, তাই হতে পারে কালই বিয়ে হয়ে যাবে। তাদের সামনে যেন কোনো বেয়াদবি না করো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ওনারা কি শুরু করেছে আমার সাথে? তারা কি আমাকে তাদের হাতের পুতুল মনে করে? আপাতত কিছু বলাটা বোকামি হবে। তাদের কথা মতো চলি, কাল খেলা আমিও দেখাবো। সারা রাত শুধু চিন্তা করতে থাকলাম যে কি করা যায়। আর আমার বাবা মাকে এবার শাস্তি পেতে হবে। ভেবেছিলাম তোমাদেরকে মাফ করে দেব, তাদের দেওয়া প্রত্যেকটা ধোঁকা মাফ করে দেব, কিন্তু না, তারা মাফের যোগ্য না। যেভাবেই হোক কালকের বিয়েটা আটকাতে হবে, তারপর যা করার করব। এছাড়া আজকে সব কথার রেকর্ড তো আমার কাছে আছে। এখন থেকে আমার বাবা মার প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত কেউই আমাকে সাহায্য করতে পারবে না। তাই বাকি রাতটা নামাজ পড়েই কাটিয়ে দিলাম। পরদিন যথাসময়ে ছেলে পক্ষরা চলে আসলো। ছেলের সাথে আমি আলাদাভাবে কথা বলতে চাইলে বাবা মানা করে দেন, কিন্তু ছেলে আমার সাথে কথা বলতে রাজি হয়ে যায়। সে বলে, চলুন গ্রামটা ঘুরে দেখি। আমি বোরকা পরাই ছিলাম, তাই একটু সময় নষ্ট না করে তাকে নিয়ে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে সে আমাকে প্রশ্ন করলো, আপনি কি আমাকে পছন্দ করেন? মানে আমাকে পছন্দ হয়েছে কি? আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। যদি এখনো সরাসরি আপনার মুখটা আমি দেখিনি, তবে আপনার ছবি দেখে কিন্তু আমি মনে মনে আপনাকে পছন্দ করে ফেলেছি। আপনি আমার বাবাকে কিভাবে চেনেন? মানে মানে আপনি আমার বাবাকে কিভাবে চিনেন? কিভাবে আপনার পরিচয় হলো? কিভাবে আপনি আমার ছবি পেলেন?
আপনার বাবা আর আমি দুজন মিলেই তো ঢাকার জমিটা কিনেছি। বিল্ডিংও দুজন শেয়ারেই বানাচ্ছি। ওনার কাছে যখন আমার প্রবলেমগুলো বলি তখন আপনার সাথে বিয়ের প্রস্তাবটা আপনার বাবাই আমাকে দিয়েছিলেন। আপনার অতীতের ব্যাপারে উনি আমাকে সব বলেছেন, যে ওই লোকটা কিভাবে আপনাকে চিট করেছিল। ও মরে গিয়ে ভালোই হয়েছে। আর তাছাড়া আমার সবটা মেনে নিয়েই যেহেতু আপনি বিয়ে করতে রাজি হয়েছেন, তাই আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার সবটা মানে আপনাকে কিছু জানাইনি বলেছিল, ভুলে গিয়েছি। আপনি বলুন, শুনছি। আমি বিবাহিত, কিন্তু আমার স্ত্রী সন্তান ধারণে অক্ষম, তাই বাচ্চার জন্য আমি আবারও বিয়ে করব। আমিও যদি সন্তান জন্ম দিতে না পারি তো? আপনার তো এর আগেও একটা বাচ্চা হয়েছিল, দুর্ভাগ্যবশত বাচ্চাটা মারা গিয়েছে। তো যার একবার বাচ্চা হয় তার তো দ্বিতীয়বারও হয়, তাই না? হুম, বুদ্ধি আছে আপনার। আপনার বাবা বলল আজই কাবিন করে ফেলবে, সত্যি নাকি? আসলে বাবার কাছে তো আর সব বলা যায় না। আপনাকে বলি, আমার প্রেম করে বিয়ে করার খুব শখ। আমি আজই বিয়ে করতে চাই না। আমি আপনার সাথে কদিন প্রেম করব, তারপর বিয়ে করব। আপনি তো অনেক রোমান্টিক মনে হচ্ছে। তাহলে আজ বিয়েটা ক্যান্সেল করে দেই, আর লাভ ম্যারেজের প্রস্তুতি নেই না নাকি? হুম, লজ্জা পাচ্ছ মনে হয়। তুমি করেই বললাম। নিজের প্রেমিকাকে তো আর আপনি করে বলা যায় না। বাড়িতে ফিরে সে তার সিদ্ধান্ত জানিয়ে দিল। তারপরে তারা চলে যাওয়ার পর মা ঘরে এসে বলল, যদি কোনো চালাকি করার চেষ্টা করিস, ভুলে যাব তুই আমার মেয়ে। আমার ছেলেকে পছন্দ হয়েছে। আর মালিকের সাথে মাইমুনার জামাইয়ের ব্যাপারে কথা চলছে। মা খুব খুশির সাথে রুম থেকে চলে গেলেন। তাদেরকে আমার খেলার ব্যাপারে খুন আক্কারও টের পেতে দেওয়া যাবে না। এখন থেকে দাবার গুটির চাল আমি চালাবো। গত ৩ দিন ধরে আমি একটু একটু করে নিজের প্ল্যানিং মতোই আগাচ্ছি। আশ আশফাকের সাথে নিয়মিত কল এবং এসএমএসে কথা বলছি। আশফাক আমার বাবার পছন্দের সেই ছেলেটি। আর এরই সাথে বাড়ির সবার সাথে এতটাই ভালো আচরণ করছি যে তারা মনে করছে আমি এখন থেকে তাদের কথা মতোই উঠবো আর বসবো। শুধু বাবাকে একটু চিন্তিত দেখাচ্ছে। হঠাৎ আজ বাবা এসে আমাকে জিজ্ঞেস করলো, আশফাকের সাথে তোর কি কথা হয়েছে? তেমন কিছু না বাবা, তোমাদের পরিচিতি কিভাবে হলো এর নিয়েই কথা হয়েছে। ও কি বলল? বলল যে তোমরা ঢাকায় শেয়ারে জায়গা কিনেছো, শেয়ারে বিল্ডিং করছো। শোনো, আমি আমার কষ্টের টাকা জমিয়ে জায়গাটা কিনেছি। এতে তোর কোনো টাকা নেই। আমি কি তা বলেছি বাবা? আর আমার টাকা কি তোমার টাকা নয়? সেটাই, তুই আমার বড় মেয়ে, তোর জন্য আমার পরাণ পড়ে বেশি। কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না। তা বোরকা পরেছিস, কোথাও যাবি নাকি? হ্যাঁ বাবা, তোমাদের জন্য সারপ্রাইজ আনতে যাচ্ছি। বাবার সাথে কথা বলে বেরিয়ে গেলাম বাড়ির পাশের কুরিয়ার সার্ভিসের অফিসে। আজ 2 দিন ধরে আমার জিনিসগুলো পড়ে আছে এখানে। ভেবেছিলাম অন্য কোথাও দান করে দেব, কিন্তু ভাবলাম এটা এখন আমার প্ল্যানিংয়ের একটা বড় ধরনের কাজে লাগবে। বাড়ি থেকে 2-3টা বিল্ডিং পরে অফিস, ওরাই লোক দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। কম্বল, সাবান, ক্রিম, জ্যাকেট, ইলেকট্রনিক্স জিনিস দিয়ে ভরা বাক্সগুলো দেখে আমার ফ্যামিলির সবার চোখ ছানাবড়া হয়ে গেল। খুশিতে মনে হচ্ছিল যে কেউ না আবার হার্ট অ্যাটাক করে বসে। কে কোনটা নেবে এটা নিয়ে মোটামুটি একটা টানাটানি ভাব হয়ে গেল। আমি কিছুই বললাম না, শুধু দূর থেকে বসে দেখতে থাকলাম। আসলে তারা আর কত নিচে নামতে পারে। প্রায় 2 দিন বিদেশি জিনিসের টান টান খুশি ছিল ঘর ভরা। এই খুশিতে মাকে জিজ্ঞেস করলাম, মা, আমার শ্বশুরের সেই ঘরটা তো পড়েই রয়েছে মনে হয়, তাই না? না, না, ওটা তো এখন মার্কেট হয়ে গিয়েছে। মার্কেট কে বানালো? কেন, তোর বাবা? মানে জমিটা তো আমার নামে ছিল। আমার সাইন ছাড়া বাবা কি করে মার্কেট বানালো? তোর বাবা জানতো যে ওইসব কাজে বারবার তোর সাইন লাগতে পারে, তাই পুরো জমিটা নিজের নামে করে নিয়েছে। ও, বাবা ঠিকই করেছে বলো। বাবার মাথায় আসলেই অনেক বুদ্ধি। মা, একটু বাইরে যাব, কিছু টাকা দিও তো। টাকা দিয়ে কি করবি? আর এখন তোর বাইরে যাওয়ার তো কি দরকার? মা, তোমাদের জামাইয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে যাব, তাই টাকা লাগবে। মেয়ে দেখে আমার লজ্জা পাচ্ছে। কত টাকা লাগবে তাই বল। আপাতত 80,000 দাও, মনে লাগলে আবার নিব। 80,000? এত টাকা দিয়ে তুই কি কিনবি রে? মা, উনি তো কত বড় লোক, টাকাওয়ালা, ওনাকে কি কম দামে গিফট দেওয়া যায় বলো? আচ্ছা নে, টাকা ওড়ানো ছাড়া আর কিছু পারিস নাকি তোরা?
মার কাছ থেকে টাকা নিয়ে সোজা আমাদের জেলার থানায় চলে গেলাম। টাকাগুলো মূলত এনেছি থানার পুলিশকে দেওয়ার জন্য। কিন্তু এখানে এসে যখন পুলিশকে দেখলাম তখন খুশিতে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। ফারহান স্যার, উনি সেই পুলিশ যে আমাকে আমার স্বামীর হত্যার কেস থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। উনি প্রথমে আমাকে চিনতে পারিনি, কিন্তু পরে পরিচয় দেওয়ার সাথে সাথে চিনে ফেলেছিল। সব ওনার কাছে বললাম। আমি আমার কাছে টাকা টুকটাক প্রমাণ থাকা টুকটাক প্রমাণগুলো দেখালাম আর আমার প্ল্যান তাকে জানালাম। উনি আমাকে আরো প্রমাণ জোগাড় করতে বললেন আর সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার ওয়াদা করলেন। আমি আপাতত একটা জিডি করে রাখলাম যাতে কখনো জোর করে আমাকে বিয়ে দিতে না পারে, আর পাসপোর্টের একটা কপি ওনার কাছে রেখে গেলাম। এদিকে আশফাক তো এখন পুরো আমার জালে ফেঁসে গেছে। তাকে গিফট করার জন্য সুন্দর একটা দামি ঘড়ি কিনলাম আর দেখা করার জন্য নিজের পক্ষ থেকে প্রস্তাব দিলাম। আমি নিজে ঢাকায় গিয়ে তার সাথে দেখা করব। শুনেছি কালকে বাবা ঢাকায় যাবে। বাবার সাথে ঢাকায় যাব, কারণ বাবাকে তো দেখাতে হবে যে আশফাকের প্রেম আমি কিভাবে হাবুডুবু খাচ্ছি। ঢাকায় পৌঁছে কিছুক্ষণ বাবার সামনে আশফাকের সাথে কথা বললাম, তারপর বাবাকে দেখিয়ে দেখিয়ে আশফাককে নিয়ে বের হয়ে গেলাম। একটা রেস্টুরেন্টে বসে আশফাকের সাথে কথা বলতে বলতে আমি নিজের চাল চালতে শুরু করলাম। ওকে বললাম, আচ্ছা বিল্ডিং এর জায়গাটা বাবার আর তোমার নামে, তাই না? হুম। কেন? বাবার জায়গাটুকু যদি আমার নামে হয়ে যায় তাহলে কেমন হবে? বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি। এই বাড়িটা অর্ধেক বাবার নামে। বাবা মারা যাওয়ার পরে বাবার অর্ধেকটুকু আমার বোনদের নামে চলে যাবে, তাই না? আমার টাকায় কেনা জমি আমি আমার বোনদের নামে কেন হতে দিব বলো? যদি তোমার আর আমার নামে হয় তাহলে বাড়িটা শুধু তোমার আর আমারই থাকবে। দ্যাটস আ গ্রেট আইডিয়া মাই বিউটিফুল। শুধু তোমার বাবার ভাগের টুকুই কেন, আমার ভাগেরটাও যদি নিতে চাও আমি খুশি খুশি লিখে দেব, কারণ এখন পুরো আমিই তো তোমার। আর এই জায়গা আমার নামে থাকলে ওই বাজা মহিলাটাও তো ভাগ পেয়ে যাবে। তোমার নামে সম্পূর্ণ জমি নিয়ে নাও। সত্যি তুমি কত কিউট। আমি দলিল বানিয়ে এনেছি, তুমি সাইন করে দাও। আর কোনোভাবে বাবাকে দিয়েও একটা সাইন করানোর আইডিয়া বের করো। তোমার বাবাকে দিয়ে সাইন করানো তো আমার বা হাতের খেল। এমনিতে আজকে কিছু কাগজ সাইন করতে হবে আমার শ্বশুর মশাইয়ের, ওটার ভিতরে রেখে দিলেই হয়। খাবারে মেশানো নেশাটা ভালো কাজে লেগেছে। আমি তো ভেবেছিলাম আশফাকের ভাগের টুকু নিতে হলে অনেক বুদ্ধি খাটাতে হবে, কিন্তু ও নিজেই আমায় দিয়ে দেবে কল্পনাও করিনি। এই মূর্খটা তো জানেই না যে ওর স্ত্রীর সাথে সব ধরনের কথাবার্তা আমার বলা হয়ে গিয়েছে। ফারহান স্যার নিজে সাক্ষাৎ করে ওনাকে সব জানায়। তখন আরো অনেক বড় একটা সংবাদ জানতে পারি যে আসলে আশফাকের ভাগের যে জায়গাটুকু আশফাক কিনেছে সেটা সম্পূর্ণই ওর স্ত্রীর টাকায় কিনেছে। স্ত্রীর টাকায় কিনে জমি নিজের নামে জমি নিয়েছে আর আমাকে বিয়ে করার জন্য ওনাকে তালাকের জন্য প্রেশার দিচ্ছে। তাই আমিও এই জমির আশফাকের ভাগ আশফাকের স্ত্রীর নামে দিয়েছি আর আমার বাবার ভাগ আমার নামে নিয়েছি। মূর্খটা না পড়েই সাইন করে দিয়েছে। এখন শুধু বাবার সাইনের অপেক্ষা। সব পেপারস সাথে দলিলও দলিলটাও বাবাকে দিয়ে সাইন করিয়ে নিলাম। আর ওদিকে মার্কেটের দলিলের জমিও বের করে ফেলেছি। যেহেতু এটা কোর্টের অর্ডারে আমার নামে ছিল, বাবা তো ফেক দলিল বানিয়ে এতদিন মানুষকে ঠকাচ্ছিল, তাই আসল দলিল বের করতে খুব একটা বেগ পেতে হয়নি। এছাড়া ফারহান স্যার তো সবসময় পাশেই ছিলেন। আমার সব দলিল প্রমাণ গোছানো কমপ্লিট। এখন শুধু একটা একটা করে ওনাদের সামনে দেখানোর আর শাস্তি দেওয়ার অপেক্ষা। আর ওনাদের মুখোশ খোলার পালা। সেদিন ঢাকায় আশফাকের সাথে দেখা করার দিনই প্লেনের টিকিট কেটে ফেলেছি। দুবাইয়ের নয়, কক্সবাজারের টিকিট। বাংলাদেশে 15 দিনের নয়, 4 মাসের ছুটিতে এসেছি। আর প্রিয় জন্মভূমি তো কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। আমি তো কিছু দেখিই নি, এবার দেখবো। এখন বাকি শুধু মাইমুনার জামাইয়ের বিদেশ যাওয়ার ব্যাপারটা। ওটা কালই সমাধান করে ফেলবো। কাল থেকে শুরু হবে ধামাকা। আজ খুব ভোরে ঘুম ভেঙে গেল। মনটা সবাইকে শাস্তি দিতে পারবো সেই খুশির সাথে কেমন একটা বিষাদে ছেয়ে আছে। এরা সবাই আমার সবচেয়ে আপন মানুষ। কিভাবে এদের কষ্ট আমি সহ্য করব? আজই হয়তো তাদের সাথে কাটানো শেষ দিন হবে আমার। হয়তোবা শেষ দেখাও। ছেলে হারানোর শখে মায়ের মনে আমার প্রতি ক্ষোভ। আদৌ কি আমি দোষী? বাবা তার অতীতের দারিদ্রতার জন্য আমাকে দায়ী করে, অথচ তাদের বর্তমান আলিশান জীবন যাপন আল্লাহর রহমতে আমার টাকায় হচ্ছে। আমার শ্বশুরের জায়গায় করা মার্কেট থেকে আয় হওয়া টাকাই হচ্ছে কই
তার জন্য তো কখনো সামান্য কৃতজ্ঞতাও প্রকাশ করেনি, বরং এমন কথার জালে আমায় আটকেছে যেন পাল্টা প্রশ্ন করার সাহসটাও না পাই। আমার আপন বোন সে যদি, যাকে এত ভালোবাসতাম, সে তো আমায় ছোটবেলা থেকেই ধোঁকা দিয়ে আসছে। আবার আমারই টাকায় স্বামী সন্তান সহ বসে বসে খাচ্ছে, সাথে ফুটানি দেখাচ্ছে। শুধু ছোট বোন মাইমুনার প্রতি কোনো অভিযোগ নেই, ওকে তো তেমন একটা কাছেই পাইনি। মোবাইলের আওয়াজে ধ্যান ভঙ্গ হলো আমার। ফারহান স্যার ফোন করেছে, সব কাজ কমপ্লিট। উকিল নোটিশ কয়টা বাজে পৌঁছাবে? সকাল 10টার মধ্যে। আর ওই আকাশের আশফাকের কি অবস্থা? ওর বউ নিজেই ওকে তালাকনামা পাঠিয়েছে, সাথে প্রমাণসহ নারী নির্যাতন ও প্রতারণার মামলা দায়ের করেছে। কাল তালাকনামা পেয়ে তো শালা সেই খুশি হয়েছে, আজকেই অ্যারেস্ট ওয়ারেন্ট বের হবে। বিকেলবেলায় ইনশাল্লাহ ওর কোমরে দই বেঁধে টানতে টানতে ওর আসল শ্বশুর বাড়ি নিয়ে যাব, ইনশাল্লাহ। কিন্তু মুনতাহা, তুমি এটা প্রমাণ করবে কিভাবে যে ঢাকার ওই জমিটা তোমার টাকায় কেনা? আজ পর্যন্ত আমি যতবার ব্যাংকের মাধ্যমে বাড়িতে টাকা পাঠিয়েছি, প্রতিবারই একটা করে রসিদ আমার কাছে রেখে দিয়েছি। কেন রেখেছি জানি না, কিন্তু আজ কাজে লাগবে। গত 8 বছর ধরে কোনো মাসে আমি আজ পর্যন্ত 60,000-এর নিচে টাকা পাঠাইনি। এমনকি বাংলাদেশে আসার 6 মাস আগে থেকেই বাবার অসুস্থতার কথা বলে প্রতি মাসে 1 লাখের বেশি টাকা নিয়েছে। আসার 7 দিন আগে তাদের খাওয়া খরচের টাকার সাথে 1.5 লাখ টাকা পাঠিয়েছি বাড়িতে, যাতে আমি এসে টুকটাক খরচ করতে পারি। সে টাকা দিতে গেলেও তাদের মুখ কালো হয়ে যায়। জানেন স্যার, গত 1 বছর ধরে আমি 24 ঘন্টায় 4 ঘন্টা ঘুমাইছি। ওভারটাইমে কাজ করতাম একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে। 12 ঘন্টা আর 6 ঘন্টা রুম সার্ভিসের কাজ করতাম। ওরা বলেছিল বাবার হার্টের সমস্যা ধরা পড়েছে, অপারেশন করতে হবে, তাই নিজের চিন্তা না করে গাধার মতো খাটছি আর টাকা পাঠাইছি। অথচ ওরা পাড়া প্রতিবেশীদের কাছে গল্প করেছে আমি নাকি 2 লাখ টাকা বেতন পাই, আর বাড়িতে কোনো মতে অল্প কয়টা টাকা পাঠায়। আসলে যারা প্রবাসে থাকে তারা জানে ওইখানে কেমনে খাটায়। আর তাদের বাড়ির লোক মনে করে আমার সন্তান বিদেশে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে থাকে, আর তার মালিক কফিল শুধু চেহারা দেখেই তাকে টাকা দিয়ে দেয়। ইউ আর রাইট। আর তুমি তৈরি থেকো মুনতাহা, বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার, আপনি না থাকলে আমি এত সহজে কিছুই করতে পারতাম না। রুম থেকে বের হয়ে আগে বাবার কাছে গেলাম, বললাম বাবা, সুসংবাদ আছে। মালিক মাইমুনার জামাইকে আমার জায়গায় চাকরিতে রাখতে রাজি হয়েছেন, কিন্তু 1 মাস পর। আর আমার একবার যেতেই হবে। কেন? তোকে আবার যেতে বলেছে কেন? তোর বিয়ে তুই বলিসনি? বাবা, কথাটা তো শেষ করতে দাও। আমি এতদিন ওনাদের অফিসে সততার সাথে কাজ করেছি, তাই আমাকে একসাথে কিছু টাকা দেবে। ওই সরকারি চাকরিতে পেনশন দেয়, সেই রকম হতে পারে 8-10 লাখের মতো। তাই ওখানে কিছু সাইন করতে আমার যাওয়া লাগবে, টাকাটা নিয়েই চলে আসবো। আমি ওখানে থাকতেই মাইমুনার জামাই চলে যাবে। বলিস কি? তা কবে যাবি? কাল। আজই ইমার্জেন্সি টিকিট কাটতে ঢাকায় যেতে হবে। তাহলে দেরি করিস না, গোছগাছ করে খেয়ে বেরিয়ে যা। কিন্তু ইমার্জেন্সি টিকিট কিনতে তো প্রায় 1.5 লাখের বেশি টাকা লাগবে। এত টাকা কি করে জোগাড় করব? আরে টাকার চিন্তা করিস না, টাকা আমি দিচ্ছি। তুমি কি করে দেবে বাবা? তোমার কাছে আছে? আছে রে বাবা, ব্যাংকে 2 লাখের মতোই আছে। তোকে 1,60,000 টাকা দিলে হবে? বাবা, 10,000 বাড়িয়ে দিও। করোনার টেস্টও তো করতে হবে। আচ্ছা। বাবা টাকা এনে দেওয়ার পর রেডি হয়ে বের হয়ে গেলাম থানায়। ফারহান স্যারের কাছে টাকা পাঠানোর সব প্রমাণগুলো দিয়ে আসলাম আর বললাম, স্যার, আমি সবার সামনে থাকবো না। আড়ালে থেকে সব আমি অবজার্ভ করব, যাতে ওরা আমাকে না দেখে। কারণ ওদের চোখের দিকে তাকিয়ে আমি ওদের শাস্তি দিতে পারবো না। আর ওদের জেলের ভাত খাওয়ানোর দরকার নেই, কারণ ওদের কাছে এখন সম্বল বলতে আছে সর্বোচ্চ 50,000 টাকা। মার্কেটও আমার নামে, জমিসহ বাড়ি আমার নামে। আর টুকটাক যা টাকা পয়সা ওদের কাছে ছিল, সেটা ওদের ফুটানির আকিকা অনুষ্ঠান করতে গিয়ে সব শেষ করে ফেলেছে। আমার বাবা, আমার মা, আমার আদরের বোন আবার সেই আগের দরিদ্র পরিবার হয়ে গেছে। শুধু আছে একটা 4 রুমের ইটের ঘর, সেটাও একজনের কাছে বন্ধক দিয়েছিল। আমি তাকে টাকা দিয়ে দিয়েছি কাগজে কলমে, এখন এই বাড়িটাও আমার কাছে বন্ধক।
আমি মার্কেট থেকে একটু দূরে দাঁড়ানো। বাবা দোকানের ভাড়াটিয়াদের বোঝানোর চেষ্টা করছে যে এই জায়গার মালিক উনি, আর উনি দোকান ছাড়ার কোনো উকিল নোটিশ দেননি। ঠিক সেই সময় ফারহান স্যার তার টিম নিয়ে সেখানে যান এবং আসল মালিকানার কাগজপত্র বাবাকে দেখায়। বাবা সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ে। তখন ফারহান স্যার বাবার কাছে গিয়ে আরেকটা নোটিশ ধরিয়ে দিলেন। দোকানদাররা যে অ্যাডভান্সের টাকা পাবে সেই টাকাটা জোগাড় করে 3 মাসের মধ্যে শোধ করে দেওয়ার নোটিশ। দোকানদারদের দোকান আর ছাড়া লাগেনি। যারা আগে ছিল তারাই দোকান করছে, তবে নতুন করে অ্যাডভান্সে টাকা দিতে বলেছি। এই মার্কেট এবং ঢাকার বাড়ির দেখাশোনার দায়িত্ব আমি ফারহান স্যারকেই দিলাম। যদিও সে নিতে চায়নি, কিন্তু ওনার চেয়ে সৎ ও নিষ্ঠাবান মানুষ আমি কোথাও পাবো না। মার্কেট থেকে যে কত টাকা আয় হবে তার 70% একটি মাদ্রাসার ফাউন্ডেশনে যাবে, 20% ফারহান স্যারের থাকবে, আর বাকি 10% 6 মাস পর থেকে আমার পরিবারকে দেওয়া হবে। এই 6 মাসে আশা করি তারা টাকার কষ্টটা উপলব্ধি করবে। আর ঢাকার বাড়িটা রং করা শেষ হলে আমার ভাগের অর্ধেক টাইম মহিলা মাদ্রাসা ও এতিমখানা করার জন্য কথাবার্তা বলে এসেছি। বাবার কাছে এতক্ষণে ঢাকার জমিও ও তার পার্টনারের করুণ অবস্থার খবর পৌঁছে গেছে। আমার সাথে যোগাযোগের অনেক চেষ্টাই হয়তো করেছে, কিন্তু লাভ হবে না। আমার সাথে যোগাযোগ করার সব ধরনের পথ আমি বন্ধ করে দিয়েছি। আজ থেকে সব ধরনের দায়িত্ব থেকে আমি মুক্ত। কিছুক্ষণের মধ্যেই প্লেন কক্সবাজার এয়ারপোর্টে নামবে। এয়ারপোর্টের কাছাকাছি আসার সময় প্লেন সমুদ্রের ওপর দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছে। প্লেনের জানালা দিয়ে দেখি তখনকার অপূর্ব সৌন্দর্য। আমি মন ভরে দেখছি সমুদ্রের সৌন্দর্য। আমার পেছনের অতীত কষ্ট সব ভুলিয়ে দিয়েছে। ছুটি শেষ হতে আমার আরও 3.5 মাস বাকি আছে। এই 3.5 মাস শুধু ঘুরবো, তারপর আবার দুবাই গিয়ে চাকরিতে জয়েন করব। ছুটি পেলেই দেশে বিদেশ ঘুরবো। কিন্তু এভাবে আমার জীবনটা কি আদৌ শান্তিতে পার হবে? জীবনের অনেক বড় একটা সময় এখনো আমার সামনে পড়ে আছে। জীবনের এই দীর্ঘ পথটা কি আমি একাই পাড়ি দিতে পারবো? তাই সিদ্ধান্ত নিয়েছি, চাকরিটা বেশি দিন আর করব না। নিজের শেষ জীবনটা ওই মাদ্রাসার এতিম মেয়েগুলোর জন্য বরাদ্দ করে দেব।